নমস্কার। সম্রাটের গল্প আসরে আপনারা শুনবেন এই মাসের গল্প হৃৎপিণ্ড। আজকে আপনাদের কাছে আমাদের বিশেষ উপস্থাপনা প্রীতম দেবনাথ রচিত হৃৎপিণ্ড। গল্পটি এডগার অ্যালেন পোর লেখা টেল টেল হার্টের অ্যাডাপ্টেশন। গল্পের চরিত্রগুলিতে অভিনয় করেছেন প্রীতম দেবনাথ এবং গল্পের সূত্রধার আমি রাহুল। শুরু হচ্ছে আজকের গল্প হৃৎপিণ্ড। আমি বটুকেশ্বর মুখার্জি, পেশায় চিকিৎসক। বেশ কয়েকদিন ধরেই মনটা একদম ভালো নেই। আমার একমাত্র ভাই সতীশচন্দ্র ইহলোক ত্যাগ করেছে। মৃত্যুর কারণ হৃদরোগে আক্রান্ত হওয়া। ওর সাথে সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই তিক্ত হয়ে উঠেছিল আমার। সতীশও বাড়ি ছেড়ে চলে যায় তার বছর 5 তো হবেই। রাত মদ্যপান ও অহংকারী মনোভাব ওকে স্নায়ু রোগেও আক্রান্ত করেছিল। অনেক বোঝানো সত্ত্বেও সতীশ মদ্যপান কিছুতেই ত্যাগ করতে পারেন। এর জন্য একসময় সতীশকে নানান বিপদেও পড়তে হয়েছিল শুনেছিলাম। পরবর্তীকালে খবর নিয়ে জানতে পারি ও এখন শ্রীরামপুরে থাকে, নাকি বাড়ি ভাড়া নিয়েই থাকে। পরবর্তীকালে বাড়িওয়ালা বৃদ্ধ নিখোঁজ হওয়ায় তার একমাত্র কন্যাকে সতীশ বিবাহ করেছিল। সে যাই হোক, সতীশের বাড়ি ছাড়ার পর সতীশের সাথে আমার দেখা হয় গত মাসের 10 তারিখ বুধবার। আমার কাছে এই গল্পটা শুরুও সেই দিন থেকেই। আমি সেই দিন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। বাড়ি ফিরতে ফিরতে বেশ বেলা হয়ে যায় আমার। ভিতরে এসেই দেখি সতীশ জানলার পাশের এক চেয়ারে বসে। দেখতে দিনকে দিন আরো কুৎসিত হয়েছে। রোগা দেহটার উপর ওই পরনের পাঞ্জাবিটা একদমই মানানসই নয়। শরীরে এক রুক্ষ বার্তা, যেন কোনো এক বিশাল কালবৈশাখী জীবনের শেষ সূর্যটুকুকেও শুষে নিয়েছে। আমাকে দেখেই সে উঠে এসে প্রণাম করলো আমায়। ভোলেনি তাহলে। আমি বেয়ারাকে জলখাবার আনতে পাঠালাম। তারপরে ভিতরের ঘরে সতীশকে নিয়ে এসে বসালাম। আমিও বসলাম। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করছিল আমাদের ঘরে, যেন এক বুক অভিমান নিয়ে ভাষা খুঁজে পাচ্ছিলাম না আমরা কেউ। কোনোভাবে নিজেকে সামলে নীরবতা ভেঙে প্রশ্ন করলাম, তা কি উদ্দেশ্যে এতদিন বাদে? শরীর দেখে তো মনে হয় মদ্যপান এখনো ছাড়োনি। আজ্ঞে না। লোকমুখে শুনেছি তোমার স্নায়ুগুলো নাকি দিন দিন আরো অধঃপতনে যাচ্ছে। এমনও শোনা যায় মানসিক সমস্যাও কিছু দেখা দিয়েছে। নার্ভাস হয়ে পড়েছি সব ব্যাপারে। আগে আগে লোকে পাগল বললেও পাত্তা দিতাম না, এখন তো নিজের মনেই সন্দেহ হয়। আজকাল সব কিছুই জানো তো বেশি শুনতে পাচ্ছি দাদা, সব কিছু। শুনলাম নাকি বিয়ে করেছ, তা বউকেও তো আনতে পারতে। দিদির বাড়ি গেছে, এই সুযোগেই তো এখানে এসছি। শোনো দাদা, আমি আজকে আমার এই পৈতৃক বাড়িটাতে থাকতে চাই। আবার কবে থাকতে পারবো তা তো জানা নেই। আশা করি তোমার এই ভাইয়ের ছোট্ট আবেদনটায় তুমি কোনো রকম আপত্তি করবে না। আমি বেশ কিছুক্ষণ ধরে ওর মুখের দিকে তাকিয়ে থাকি। ওর কথাগুলো শুনে কেমন যেন একটা সন্দেহ হচ্ছিল আমার। যাই হোক, দীর্ঘ 5 বছর বাদে ঘরে ফেরা ভাইয়ের এই ছোট্ট আবদারকে আমি আর না করতে পারিনি। ওর থাকার ব্যবস্থা করলাম আমি। ওর মুখে কিন্তু বেদনার ছাপ স্পষ্ট। তাহলে কি ও নিজের সমস্ত আগের ভুলগুলো বুঝতে পেরেছে, নাকি অন্য কিছু?
দুপুরের খাওয়া দাওয়ার পর সতীশ ও আমি মুখোমুখি হয়ে সতীশের ঘরটায় গিয়ে বসি। সতীশ যেন একটু অন্যমনস্ক। আমি জিজ্ঞাসা করি, ব্যাপারটা কি হে? সতীশ তৎক্ষণাৎ উঠে গিয়ে ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দেয়। আমি তো ওর কাণ্ড দেখে অবাক। ও আমার কাছে এসে বলে, শোনো, আমি হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছি চারদিকে। চারদিকে আমি হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছি। শব্দটা ভোঁ ভোঁ করে চলেছে আমার চারদিকে। ওর কথাবার্তা শুনে আমার মনে প্রশ্ন জাগলো, ও কি তবে সত্যি সত্যিই পাগল হলো নাকি? না 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 না, আমি আমি পাগল হইনি, পাগল নই আমি, একদম পাগল নই আমি। ভয় পেয়েছি ঠিকই, কিন্তু মানসিক ভারসাম্য আমার এখনো একদম ঠিক আছে। তোমাকে আমি সব কথা শুরু থেকে বলবো সব কথা। জীবনের এই দোরগোড়ায় দাঁড়িয়ে আমার কাছের লোক বলতে তো আমি তোমাকেই খুঁজে পেয়েছি দাদা। বলতে বলতে সতীশ এক ঢোক জল খেল, তারপর আবার বলল, সেই সময় আমি শ্রীরামপুরের কাছে এক বাড়ি ভাড়া খুঁজছিলাম চাকরি সূত্রে। অনেক খুঁজেও আমার মন মতো একটাও বাড়ি পাইনি। অর্থকরী দিক থেকেও একটু সমস্যা ছিল। তা এমন অবস্থায় আমার এক বন্ধু সৌমেন আমাকে এক বাড়ির সন্ধান দেয়, যেখানে চাকরি করি তার থেকে মিনিট 10-15 রাস্তা। তার ঠিক করলাম যে যাওয়া যাক, কি হয় দেখি। পরের দিনই সময় মতো আমি রওনা দিলাম সেই বাড়ির উদ্দেশ্যে। পৌঁছে দেখি বাড়িটা একটু আদ্যিকালের। তা কোনো সমস্যা হওয়ার কথা নয়। কড়া নাড়লাম, দরজা খুলে বেরিয়ে এলেন এক বৃদ্ধ ভদ্রলোক। কাকে চাই? আপনি হরিনারায়ণ চৌধুরী? আপনাকে তো ঠিক চিনতে না, আপনি আমাকে চিনবেন না। আমি সতীশচন্দ্র মুখোপাধ্যায়, চাকরি সূত্রে এখানে এক বাড়ি ভাড়া চাইছি। তা লোকমুখে শুনেছি আপনিও নাকি এক ভাড়াটের সন্ধানে। তা ভিতরে আসুন, ভিতরে আসুন। আমার সঙ্গে বৃদ্ধের কথা হয়। বিশাল বাড়ি, কে কোন প্রান্তে থাকে টের পাওয়া মুশকিল। বাড়িটা তো পছন্দ হয়ই, কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃদ্ধকে আমার প্রচণ্ড অস্বস্তিকর লাগে। না না, সে আমার সাথে কোনো রকমের খারাপ আচরণ করেনি, কিন্তু ওই বৃদ্ধের একটা চোখ আমাকে কোনো এক মৃত্যুর স্বাদ অনুভব করিয়েছিল। চোখের মণিটাও ছিল শকুনের চোখের মতো, পুরোটা সাদা, মাঝখানে একটা কালো বিন্দু, যেন হাজার হাজার অভিশাপ লুকিয়ে সে মণিতে। ভেবেছিলাম না করে দেবো বাড়িটাতে, কিন্তু ত্যাগের অবস্থা ও সময়ের অভাবে রাজি হতে বাধ্য হই। চাকরি সূত্রে বৃদ্ধের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ ততটা হতো না। সকালে তো হতোই না, আর রাতে আমি দেরি করে ফিরতাম, তাই বৃদ্ধ ঘুমিয়ে পড়তো। শুনেছিলাম নাকি বৃদ্ধের একটা মেয়েও আছে, কিন্তু তার সাথেও আমার দেখা হয়ে ওঠেনি। আমি আমার মতো থাকতাম, ওরা নিজের মতো থাকতো। দিনগুলো যদি এভাবেই অতিবাহিত হতো তবে কোনো চিন্তার কারণ ছিল না। কিন্তু ভাগ্যের চাকা সর্বদাই নতুন মোড়ে বাঁক নেয়। একদিন দুপুরবেলায় আমি আমার ঘরে বসে নিজের কাজে মত্ত। অফিসের চাপ পড়েছিল বেশ, আর দুপুরটাও ছিল আলস্য মাখা। নিজের কাজ করতে করতে একটু তন্দ্রাভাবও আসছিল। হঠাৎই আমার টেবিলে কোনো মহিলার ছায়া এসে পড়ল। তাকিয়ে দেখি বছর 25-এর এক রূপবতী মহিলা আমার দিকে তাকিয়ে। আমি তাকাতেই সে চলে গেছে, হয়তো লজ্জা পেয়েই। পরে জানতে পারি সে ওই বৃদ্ধের একমাত্র কন্যা মালতী। কেন জানি না, সেই দিন থেকে তাকে দেখার এক নেশা মাথায় চেপে যায়। কি সুন্দর মায়াবী চোখ, লম্বা সুগন্ধি চুল, শাড়ির আঁচল থেকেও যেন সেই মায়া ভরা সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাকে যতবারই দেখতো মনে হতো যেন মুচকি হাসছে। কাপড় মেলতে অনেকবার দেখা হয়েছে। আমি বাড়িতে যখন স্নান করতে যেতাম তখনও মনে হয় চুপি চুপি দেখতো আমাকে। বেশ কয়েকদিন গেল, নিজের অজান্তেই হয়তো তার প্রেমে পড়ে গেছি আমি। তার যৌবনের কাছে
আমাকে হার মানতে হয়েছে। তো একদিন ঠিক করলাম যে চাকরি কামাই করে আমি বৃদ্ধর ঘরে যাব। তো গেলাম বৃদ্ধর ঘরে। উদ্দেশ্য কিন্তু একটাই, মালতীকে দেখতে পাওয়া। কিন্তু আমার দুর্ভাগ্য যে সেদিন আমি সেখানে 5 মিনিটের বেশি থাকতে পারিনি। কারণ একটাই, ওই বৃদ্ধের অভিশপ্ত চোখ। মনে হচ্ছিল আমার সমস্ত প্রাণ নিগড়ে নেবে। দর দর করে ঘামছিলাম আমি সেই দিন। উফ, কি যন্ত্রণা, কি যন্ত্রণা! যত তাড়াতাড়ি পেরেছি আমি সিঁড়ি থেকে নেমে এসেছি। মনে হচ্ছিল ওই একটা চোখ যেন আমার সারা শরীরটাকে গিলে খেয়ে নেবে। দিন অতিবাহিত হতে লাগলো। যতবারই মালতীর সঙ্গে দেখা করতে গিয়েছি সেই এক ঘটনা, ওই বৃদ্ধের একটা চোখ আর আমার সিঁড়ি থেকে তাড়াতাড়ি নেমে আসা। একদিনও মালতীর সঙ্গে দেখা হয়নি আমার, একদিনও না। ইচ্ছে হচ্ছিল বৃদ্ধর চোখটা আমি খুবলে বের করে নি একদম। মালতীর মুখটা মাঝে মধ্যে ভেসে আসছিল বলে নিজেকে সতর্ক করতে বাধ্য হচ্ছিলাম। আমি কেন জানি না মালতীর প্রেমে একেবারে হাবুডুবু খেতে আরম্ভ করলাম। প্রত্যেক রাতে মালতীর স্পর্শ পেতে মনটা যেন আকুল হয়ে উঠত। মালতী ছিল যেন এক অপার্থিব নারী। ওর যৌবনের সামনে তো যে কোনো পুরুষ নিজের জীবন বাজি রেখে দিতে পারে, আমি তো কোন ছাড়। মালতীকে ভাবলেই যেন কোনো এক বসন্তের হাওয়া আমার গায়ে এসে লাগতো। অনুভব করতাম ওর চুলের গন্ধ, অনুভব করতাম ওর মায়া ভরা শাড়ির আঁচল। ওকে ভেবে ভেবেই নিজের এক কল্পনার জগৎ তৈরি করে ফেলছিলাম। মনে মনে ভাবতাম মালতীকে বিবাহের প্রস্তাবটা আমি দিয়ে দেব, কিন্তু কোনোবারই সাহস হয়ে উঠত না। তাছাড়া এটাও ভাবতাম ওই একা বুড়োকে ছেড়ে সে হয়তো আমার সাথে সংসার করতে রাজি হবে না, আর আমিও বুড়োর সাথে থেকে ওই সংসার করতে পারবো না। কথাগুলো ভাবলেই ও মালতীকে না পাওয়ার ভয় আমার মনে এক তীব্র ঘৃণার সৃষ্টি করেছিল ওই বুড়োটার উপর। না, বুড়োটাকে এমনিতে আমি ভালোই বাসতাম, বুড়োটার ব্যবহারও তো ছিল খুব ভালো, কিন্তু ওই ওর চোখ বারবার আমার মনে ঘৃণার বীজ বপন করত। কোনো এক পিশাচ যেন আমার কানে কানে মন্ত্র দিত, মেরে ফেলো, বুড়োর একটাই পরিণতি, মৃত্যু। আমি প্রতিবার নিজেকে সামলে নিতাম। যতই হোক, সে তো মালতীর বাবা, ও আমার আশ্রয়দাতাও বটে। তবুও কোথাও যেন একটা ক্ষোভ, একটা ঘৃণা, একটা প্রতিহিংসার ব্যাপার থেকেই গিয়েছিল আমার মনের মধ্যে। 1 সপ্তাহ পরের কথা, মালতী মাসির বাড়ি গেছে কয়েকদিন হলো। গোটা বাড়িতে শুধু আমি এবং বুড়ো। বিশ্বাস করো দাদা, আমার জীবন এই কয়েকদিনে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম, তোমাকে বলে বোঝাতে পারবো না। শুধু গায়ে মনে হচ্ছিল যেন কেউ গরম কয়লা ছুঁড়ে মারছে। নিঝুম রাতে ওই বুড়োর চোখ আমাকে তাড়িয়ে বেরিয়েছে। আস্তে আস্তে আমি ঠিক করেই নিয়েছিলাম যে এভাবে আর বাঁচা সম্ভব নয়। না, কাউকে না কাউকে মরতেই হবে। শুধু ভালোবাসার জন্য নয়, কোনো আবেগের জন্যও নয়, আমার শান্তিতে বাঁচার জন্য তাকে মরতেই হবে। হ্যাঁ, মালতী এই সময় ঘরের মধ্যে নেই, অর্থাৎ এটাই সুযোগ, এটাই শেষ সুযোগ। নিজের উদ্দেশ্যটাকে বাস্তবায়িত করার জন্য আমি খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে ছক কষতে থাকি। গত প্রত্যেক দিনই আমি বুড়োর সাথে খুব ভালোভাবে ব্যবহার করতে শুরু করলাম। সন্দেহ হতে দেওয়া চলবে না। ঠিক করে নিই কোনো একটা রাতের বেলা বুড়োর ঘরে গিয়ে চুপিসারে বুড়োকে খুন করব। নিজের পরিকল্পনা মতোই প্রতিদিন রাত দুপুরে চুপিসারে বুড়োর ঘরের দরজা ফাঁক করেছি আস্তে আস্তে। কিন্তু কোনোবারই হত্যা হয়ে ওঠেনি আর, কারণ বুড়োর ওপর তো আমার কোনোদিন রাগ ছিল না, রাগ ছিল ওই সর্বনাশী চোখটার উপর। রাতের বেলা কোনোদিন যেহেতু চোখটা খোলেনি, তাই আমার সব রাগ ঠান্ডা হয়ে গিয়েছিল। বুড়োটাকে আমি যথেষ্ট ভালোবাসতাম এবং শ্রদ্ধা করতাম, ঘৃণা করতাম ওর চোখটাকে। ঘরের ভিতর অপেক্ষা করেছি ঘন্টার পর ঘন্টা, আবার সূর্যালোক হতেই নিজ ঘরে চলে এসেছি।
ঘরে এসে নিজেকে থাপ্পড় মেরেছিলাম। এরকম ভাবে টানা 1 সপ্তাহ চলেছে। না ঘুমিয়ে, চোখের নিচে কালশিটে ভাব, দেহ আরো রুক্ষ হয়ে উঠেছে। প্রতিদিন সকালেই জিজ্ঞাসা করতাম, 8ম দিনেও করলাম। রাত কেমন কাটলো আপনার? খুব ভালো, খুব ভালো। এই শুধু একটু রাতের বেলা মশার কামড় আর কি। যাক, শেষ কয়েকদিন মশারাও একটু প্রতিশোধ নিক। হ্যাঁ হ্যাঁ, কিছু বললে বাবা? হ্যাঁ, কিছু বললে? হ্যাঁ, না 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 না, বলছি বলছি মালতী কবে আসবে? ওর তো কাল সন্ধ্যের মধ্যেই চলে আসার কথা। দেখ দেখ দেখ, ওসব কথা ছাড়ো এখন। তুমি এসে খেয়ে নাও, জলখাবারটা খেয়ে নাও। মালতী কাল চলে আসবে? চলুন জলখাবার খেয়ে নি। 8ম রাত। এটাই আমার কাছে শেষ সুযোগ। যে করেই হোক বুড়োকে আজকেই মারতে হবে। আমার কান অত্যন্ত সতর্ক, সবকিছুই একটু বেশি শুনতে পেতাম আমি। নিজের ঘর থেকেই শুনতে পেলাম পুরো ঘরের আলো নিভিয়েছে। এই তো সময় এসে গেছে, সময় এসে গেছে অন্তিম পরিণতির। কিছুক্ষণ বাদেই একটা ছুরি নিয়ে বেরোলাম আমি, প্রতি রাতের মতো। আমার মধ্যে যেন কোনো এক পিশাচ ভর করেছিল। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে দরজাটা অতি সাবধানে খুললাম। চুপিসারে ভেতরে ঢুকলাম। সারা ঘরটা সম্পূর্ণ অন্ধকার, কিন্তু তা সত্ত্বেও আমি বুড়োকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি অপেক্ষা করা শুরু করলাম কখন ওই ঐশাচিক চোখটা বুড়ো খুলবে। সময় যেতে লাগলো। বুড়ো কিন্তু একদিনও বুঝতে পারেনি যে প্রতি রাতে তার ঘরে মৃত্যু ওঁত পেতে বসে থাকতো। আজকেও বসে আছে, কিন্তু আজ আর মৃত্যুকে ফিরে যেতে হবে না খালি হাতে। ভাবলেই এক অলৌকিক সুখ হচ্ছিল আমার। এই সুখের জন্যই একটা ভুল করে বসলাম। অজান্তেই আমার মুখ থেকে হাসি বেরিয়ে গেল, আর হাসির শব্দ শুনেই বুড়ো জেগে গেল। কে? হ্যাঁ, ওখানে কে? কে কে ওটা? হ্যাঁ, কে? আমি ভয় পেয়ে গেলাম। আমি যদি ধরা পড়ে যাই, যদি হত্যা করতে অক্ষম হয়ে যাই, তখন আমার হৃৎপিণ্ডের গতি বাড়তে লাগলো। বুকে এক হালকা ব্যথা অনুভব করলাম। কিন্তু কিন্তু এ কি? এটা কার হৃৎপিণ্ডের শব্দ? বুড়োর? হ্যাঁ, এত জোরে? বুড়ো নিশ্চয়ই মারাত্মক ভয় পেয়েছে, কিন্তু কিন্তু এত জোরে কোনো মানুষের হৃৎপিণ্ডের শব্দ করে? আমার গলা শুকিয়ে যেতে লাগলো। বুড়ো নিশ্চুপ হয়ে বসে খাটের উপর। অনেকক্ষণ ধরে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকলাম। কেন জানি না বুড়োর ওপর আমার হঠাৎই মায়া হতে আরম্ভ করলো। না 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 না, এ কাজ আমি করতে পারি না। আমার দ্বারা হত্যা সম্ভব নয়। আরে যতই হোক, সে আমার আশ্রয়দাতা এবং আমার হবু শ্বশুর, মালতীর বাবা। সে আমি কি করে একজনকে খুন করতে পারি? সে তো আমার কোনো ক্ষতি করেনি রে বাবা। ঠিক সেই সময় আমার কানে কি যেন বলে উঠল, এ কি করছো সতীশ? তুমি এতটাই গিয়ে পিছিয়ে আসবে? ওই বুড়ো বেঁচে থাকলে কিন্তু তুমি কোনোদিন মালতীকে পাবে না। এটাই নিয়তি। বুড়োর আয়ু তো ফুরিয়েছে, আরে তোমাকে তো বাঁচতে হবে। যাও, চারিদিকে হত্যা করো। আমি এক অদ্ভুতুড়ে শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, হৃৎপিণ্ডের শব্দটা আরো আরো জোরে শুনতে পাচ্ছিলাম আমি। আমার বুকেও ব্যথা শুরু করে দিয়েছিল। না 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 না, আর দেরি করা সম্ভব নয়। আর দেরি করা আমার পক্ষে সঠিক হবে না। আমি সাথে সাথে ঘরের আলো জ্বাললাম। বুড়ো আমাকে দেখে অবাক। বাবা সতীশ, তুমি? বুড়োর সেই চোখটা আমার উপর পড়লো। ব্যাস,
পৃথিবীর সমস্ত ঘৃণা আমার মধ্যে জড়ো হতে শুরু করলো। বুড়োকে আর একটা কথাও বলতে না দিয়ে ওর গায়ে ঝাঁপিয়ে পড়লাম। বালিশ দিয়ে চোখটাকে কোনোভাবে ঢাকলাম, আর তারপর বুকের মধ্যে এলো পাতায় খুশি চালাতে আরম্ভ করলাম। বেশ বেশ অনেকক্ষণ ধরে এই কাজ করার পর হৃৎপিণ্ডের শব্দ আর শোনা গেল না। বুড়ো মরেছে। আর ওই চোখ আমাকে আর তাড়া করবে না। আমার এতদিনকার স্বপ্ন সফল হয়েছে আমার এতদিনকার স্বপ্ন। কিন্তু না, এখানেও আমি থেমে থাকিনি। আমি ছুরিটাকে নিয়ে বুড়োর ওই চোখটায় বিঁধে দিলাম। অসহ্য চোখ একেবারে, এখনো কেমন একটা পিশাচের মতো আমার দিকে তাকিয়ে রয়েছে, বিরক্তিকর অলক্ষণে। রাত প্রায় শেষের দিকে। এই সময় লাশটাকে আমায় সরাতে হবে। আমি বুড়োটার দেহ ঘরের মেঝের তক্তাগুলো খুলে মাটিতে পুঁতে দিলাম। মেঝেতে আর একটাও রক্তের দাগ নেই। মানুষের চোখ কেন, ওই বুড়োর ওই পৈশাচিক চোখটারও ক্ষমতা নেই হত্যার একটা নিশান খুঁজে দেখা। মনে মনে দারুণ আনন্দ পেলাম। এই তো এবার আমার মুক্তি, আর আমাকে বাধা দেওয়ার কেউ নেই। মালতী শুধুই আমার। মালতী এখন শুধুই আমার। সময় অতিবাহিত হতে লাগলো। সেই দিনটা বেশ আমার পক্ষে নিশ্চিন্তে এবং আরামেই কেটেছিল। বেশ কয়েকদিন বাদে নিজেকে চাপমুক্ত মনে হচ্ছিল আমার। সন্ধেবেলা মালতী মাসির বাড়ি থেকে ঘরে ফিরল। স্বাভাবিকভাবেই সে বাবার খোঁজ করলো। আমি কিন্তু একদম ঘাবড়াইনি। মাথা ঠান্ডা রেখে আমি বললাম, উনি তোমার সাথে নেই? গতকাল রাতের দিকে তো উনি বেরোলেন। আমি ভাবলাম তোমার সাথেই হয়তো দেখা করতে গেছেন, তাই আমি তো আর কোনো আচ্ছা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করিয়ে আসছি। তুমি যাও, তুমি গিয়ে হাত মুখটা ধুয়ে নাও। মালতী যেন আমার কথাগুলো শুনে ফ্যাকাশে হয়ে গেল। কোনো কথাই বলল না সারাদিন, কিছু খেলো না। দেখে খুব মায়া হলো আমার। যেই মেয়েটাকে আমি হাসতে দেখেছি, প্রাণ খুলে হাসতে দেখেছি, সেই মেয়েটা এরকমভাবে। যাক, এই ঘটনার কিছুদিন বাদেই আমি মালতীকে বিবাহ করেছিলাম। এই বলে, দেখো মালতী, মুখ তুলে দেখো আমার দিকে। আমি তোমার কষ্টটা বুঝতে পারি। আমিও তো বাবাকে হারিয়েছি বলো, কিন্তু এই সময় বাড়িঘরের যা অবস্থা, সংসারে একটা বাঁধন কিন্তু খুব দরকার। তুমি একলা মেয়ে মানুষ, তার উপর অবিবাহিতা। তোমার বাবা যেই সময় ছিলেন সেই সময়টা আলাদা ব্যাপার ছিল। আমার চাকরি রয়েছে, আমাকে সেখানে যেতে হয়, আর তুমি এভাবে ঘরের মধ্যে একা থাকো। মালতী, আর কিছু হোক কি না হোক, আমাদের বিবাহটা হয়ে গেলে লোকে জানবে যে ও ঘরের বউ। এই ঘটনার কিছুদিন বাদেই মালতীর সঙ্গে আমার মন্দিরে গিয়ে বিবাহ হয়। কিন্তু বিবাহর সব আবেগই ছিল যেন আমার। মালতী কেমন যেন একটা শুকিয়ে গেছে, কোনো কথাই বলে না, চুপচাপ থাকে, যেন বুড়োর সাথে সাথেই ওর মৃত্যু হয়েছে। খুব মায়া হয় ওকে দেখে, কষ্ট পাই ভেতর ভেতর। মাসের পর মাস এইভাবেই অতিবাহিত হতে লাগলো। মালতী কিছুটা হলেও আগের অবস্থায় ফিরে এসেছে। তাকে কিন্তু আমি একদিনও পুলিশের কাছে যেতে দিইনি। যতবার জিজ্ঞাসা করেছে ততবার বলেছি। ওই তো আসার পথে পুলিশ থানা থেকেই আসছি। না, ওরা এখনো কোনো খবর পায়নি জানো। কি যে হলো, কোথায় যে গেল বাবা। তুমি চিন্তা করো না,
দেখা যাক না কি হয়। দিনগুলো যদি এইভাবেই অতিবাহিত হতো তাও কোনোভাবে বেঁচে থাকতে পারতাম, কিন্তু ওই যে ভাগ্যের চাকা প্রতিবারই নতুন মোড়ে বাঁক নেয়। বেশ কয়েকদিন বাদেই শুরু হলো এক নতুন সমস্যা। আমি প্রতি রাত দুপুরে হৃৎপিণ্ডের শব্দ শুনতে পেতে থাকলাম। বুকেও হালকা ব্যথা শুরু হলো আমার। প্রথমে ওটাকে পাত্তা দিইনি, কিন্তু পরবর্তীকালে ওই শব্দ শুনতে পাওয়া এবং বুকের ব্যথা, উফ কি মারাত্মক! বাপরে বাপ! মনে হচ্ছিল যেন বুড়োর সেই চোখ আবার আমার দিকে তাকিয়ে রয়েছে। প্রতি রাতে ওই এক ঘটনা। আমার স্নান, খাওয়া দাওয়া সব মাথায় উঠে গেছে দাদা। বিশ্বাস করো দাদা, আমি আর পারছি না। দম বন্ধ হয়ে আসে আমার। ওই হৃৎপিণ্ডের শব্দ সব সময় আমার কানে বাজে। তো আশ্চর্য হলো এই যে হৃৎপিণ্ডের শব্দটা কিন্তু আর কেউ পায় না। মালতীকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে শুনতেই পায়নি। ও আমার কথাটা হেসে উড়িয়ে দিয়েছে। এদিকে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠছে। আগে প্রতি রাতে হতো, এখন ঘন্টায় ঘন্টায় হয়। বুকের মাঝে অসহ্য ব্যথা। আমি আর পারছি না দাদা। মাঝে মধ্যে মনে হয় এটাই বুঝি আমার শেষ প্রহর। অনেক ডাক্তার দেখিয়েছি, তারা সবাই বলে নাকি আমার এটা মানসিক সমস্যা। দাদা দাদা আমি কি পাগল? দাদা দাদা বলো, আমি কি পাগল দাদা? না 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 না, আমি পাগল নই। আমার একটু নার্ভের সমস্যা ছিল ঠিকই, কিন্তু তা বলে কি দাদা? ও দাদা 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 তুমি শুনতে পাচ্ছ? দাদা 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 পাচ্ছ? ওই দেখো, পাচ্ছ না? ওই দেখো হৃৎপিণ্ডের শব্দ। এই ঘরের মধ্যে কি করে এলো? মনে হচ্ছে যেন কানের মধ্যে কেউ 10,000 হৃৎপিণ্ড ভরে দিয়েছে। দাদা পাচ্ছি না আমি। আমি দেখি সতীশ পাগলের মতো ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সতীশের জীবনের এই অধ্যায় শোনার সময় আমি আমার চোখের এক পলক পাতাও ফেলতে পারিনি। ঘৃণা করছিলাম সতীশকে ভিতর। দেখলাম ওর মুখে চোখে এক অসহ্য বেদনার ছাপ। আমি পারছি না দাদা। চারিদিকে হৃৎপিণ্ডের শব্দ, চারিদিকে হৃৎপিণ্ডের শব্দ। দাদা বাঁচাও আমার কান দুটো, আমার কান দুটো কেটে দাও দাদা। বুকে ব্যথা। ডাক্তার সতীশ আমার সামনেই চেয়ারের দেহটা এলিয়ে দিল। হ্যাঁ, তৎক্ষণাৎ আমি উঠে গিয়ে দেখি, না, শেষ, সব শেষ। আমার চোখের সামনেই আমার ছোট ভাইটা এইভাবে। আমি এক পাষাণে পরিণত হয়ে গিয়েছিলাম তখন। আমার কাছে পুরো ঘটনাটাই তখন অবাস্তব বলে মনে হচ্ছিল। এ কি বাস্তব না রূপকথা? পরে বুঝি যে হৃদরোগে আক্রান্ত হয়েই সতীশের মৃত্যু হয়। আকণ্ঠ মদ্যপান ওর স্নায়ুর দোষে কি তবে এরকম শুনতে পেত সতীশ? সত্যি কি আদেও ওরকম কোনো শকুনের চোখ ছিল, নাকি পুরোটাই ওর মানসিক দোষ? বাস্তব নাকি রূপকথা? সতীশের মৃত্যুর পরেও এই সমস্ত প্রশ্নের উত্তর। শুনলেন গল্প হৃৎপিণ্ড। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক, শেয়ার